সক্রেটিসের জ্ঞান তত্ত্ব। সক্রেটিস তিনি জ্ঞান তত্ত্ব আলোচনায় কিভাবে করেছেন সেইটা আজকের আমি ব্যাখ্যা করব। আমরা যদি সঠিক পদ্ধতি অনুসরণ করি তাহলে কিন্তু জ্ঞান লাভ করা সম্ভব। কথোপকথন বা সংলাপ পদ্ধতি অনুসরণ করে বাদ এবং প্রতিবাদের মাধ্যমে কোনো শব্দ বা প্রত্যয়ের সঠিক সংজ্ঞা নির্ধারণ করা গেলে জ্ঞান লাভ সম্ভব। সুতরাং সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম নির্ধারণ করলেই দেখা যায় যে সবসময় জ্ঞান লাভ সম্ভব হচ্ছে। জ্ঞানের বিষয় হলো সঠিক এবং সাধারণ বিষয়। আমরা যখন জ্ঞান লাভ করব সেখানে কিন্তু সঠিক এবং সাধারণ বিষয়গুলো আমাদের জানা দরকার। ব্যক্তিবিশেষের বিশেষ কোনো বিষয় নয়। আর ব্যক্তিবিশেষ যেগুলো মতামত দিচ্ছে তারা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে প্রত্যক্ষের উপর নির্ভর করে তারা সব কিছু বলে, এবং প্রত্যক্ষ যখন জ্ঞান হচ্ছে তখন ব্যক্তিবিশেষে আলাদা আলাদা হয়ে যায়। সফিস্টদের সঙ্গে সক্রেটিসদের এখানে মতান্তর রয়েছে। সফিস্টদের মতে প্রত্যক্ষ অনুভবই একমাত্র জ্ঞান মাধ্যম, এবং অনুভব যেহেতু ব্যক্তিকেন্দ্রিক, সাধারণ এবং সার্বিক জ্ঞান বলে বাস্তবিক কিছু নেই। সক্রেটিসের মতে জ্ঞান মাধ্যম হলো যুক্তি প্রক্রিয়া এবং যুক্তি সামর্থ্য। মানুষের সাধারণ সামর্থ্য হওয়ার থাকলেও একটা ব্যাপারে তিনি অভিন্ন মত পোষণ করেছেন। সফিস্টদের মতে সক্রেটিসও মানুষকেই কেবল তার আলোচনার একমাত্র বিষয়রূপে গণ্য করেছেন। সক্রেটিসের পূর্বে গ্রিক দার্শনিকেরা বিশ্বতত্ত্ব নিয়ে গভীর আলোচনা করেন। বিশ্বের উৎপত্তি লগ্নের মূল উপাদান এইসব নিয়ে গভীরভাবে তারা আলোচনা করেছিলেন। মানুষের জীবন এবং তার সমস্যা যেখানে নিদারুণভাবে অবহেলিত হয়, সক্রেটিস এই সব বিশ্বতাত্ত্বিক আলোচনাকে নেহাতি অসার এবং অর্থহীন রূপে গণ্য করে মানুষকে এবং মানুষের জীবনের সমস্যাকে, বিশেষ করে নৈতিক সমস্যাকে আলোচনার একমাত্র বিষয়রূপে গ্রহণ করেছেন। গণিত, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এই সব সম্পর্কে সক্রেটিসের মতে মানুষের জীবনে তেমন মূল্যবান নয়। সক্রেটিস মনে করছেন যে বৃক্ষ, পর্বত, নদী, প্রান্তর ইত্যাদি পরিদর্শন করে শেখার মতো কিছু নেই। মানুষের জীবন দর্শনই হলো একমাত্র মূল্যবান বিষয়। তত্ত্বের জন্য তত্ত্বালোচনা নয়, ব্যবহারিক জীবনের প্রয়োজন সাধন হবে তত্ত্বালোচনার লক্ষ্য। মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, তাই মানুষের জীবনে নানান রকম সমস্যা, বিশেষ করে নৈতিক সমস্যা হবে তাদের মুখ্য আলোচনার বিষয়বস্তু। ওইসব নানাবিধ মানব জীবনের সমস্যা নিয়ে আলোচনা করতে সক্রেটিস কখনো ক্লান্তি বোধ করেননি। কর্তব্যকর্ম কী, সৌন্দর্য কী, কুৎসিত কী, মহত্ব কী, নীচতা কী, রাষ্ট্র কী, রাজনীতি কী, শাসক এবং শাসিতের বৈশিষ্ট্য কী কী, এই সব বিষয়ের জ্ঞান মানুষের জীবনকে ধন্য করে, কেননা এই সব প্রয়োজনীয়। অন্যান্য জ্ঞান অসার এবং অর্থহীন। অর্থাৎ তিনি মানুষের জীবন নিয়ে, মানুষের জীবনে কী কী কর্তব্যকর্ম রয়েছে এই সব নিয়ে তিনি আলোচনা করতে তিনি ব্যস্ত ছিলেন। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে সক্রেটিসের এক প্রকার অভিমতের সঙ্গে প্রাচীন ভারতীয় দার্শনিকদের অভিমতের এক আশ্চর্যজনক মিল লক্ষ্য করা যায়। প্রাচীন ভারতীয় দার্শনিকরা কেবল তত্ত্বের বা সত্যের অনুসন্ধান করেননি, তত্ত্বজ্ঞানকে জীবনে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। প্রাচীন ভারতীয় দার্শনিকদের মতে যে জ্ঞান জীবনের প্রয়োজন সাধন করে না, যে জ্ঞানের আলোকে জীবনকে কল্যাণময় ও সুন্দর করা যায় না, সেই জ্ঞান অসার, নিষ্ফল এবং নিষ্প্রয়োজনীয়। সুতরাং মানুষের উন্নতি করবে, মানুষকে জানা যাবে, সেই ধরনের জ্ঞানই হচ্ছে সক্রেটিসের কাছে গুরুত্বপূর্ণ। সক্রেটিসও জ্ঞানের ব্যবহারিক দিকটার প্রতি গুরুত্ব দিয়ে এই রকমভাবে মত পোষণ করেছেন, যেটা ভারতীয় দার্শনিকদের সঙ্গে বেশ মিল রয়েছে। সুতরাং সক্রেটিসের শিক্ষা উপদেশ মূলত নীতি সম্বন্ধীয় হলে সেই শিক্ষা উপদেশ জ্ঞান তত্ত্বের উপর নির্ভরশীল। কাজেই সক্রেটিসের নৈতিক মতবাদ জানতে হলে তার জ্ঞান তত্ত্বের মতবাদটা জানা প্রয়োজন, যেটাকে বলা হচ্ছে থিওরি অফ নলেজ। সক্রেটিসের থিওরি অফ নলেজটা আমাদের জানা প্রয়োজন। সক্রেটিসের মতে জ্ঞান হলো যুক্তিভিত্তিক, এবং সেই জন্য জ্ঞানের সত্যতা পাত্রের অনুভবের ওপর নির্ভর করে না, কোনো এক বিষয়গত মানদণ্ডের উপর নির্ভর করে, অর্থাৎ অবজেক্টিভ স্ট্যান্ডার্ডের উপর নির্ভর করে, সেটা কখনো সাবজেক্টিভ নয়। সক্রেটিসের জ্ঞান তত্ত্বের সার কথা হলো জ্ঞান মাত্রই প্রত্যয় নির্ভর। অল নলেজ ইজ নলেজ থ্রু কনসেপ্টস। সংজ্ঞাটির অর্থ বোধের জন্য যে প্রত্যয় অর্থাৎ কনসেপ্ট শব্দটার অর্থ জানা প্রয়োজন। সরাসরিভাবে উপস্থিত কোনো বিশেষ বস্তু চেতনাকে
মানে যখন পূর্ববর্তী কোনো একটা মানুষ অথবা একটা বৃক্ষ অথবা একটা বাড়ি অথবা একটা নক্ষত্রের চেতনাকে বলা হবে, সেটা হচ্ছে প্রত্যক্ষ অনুভব। এটা আমরা যখন চোখ বন্ধ করব, ওই সব জ্ঞানের আমরা একটা মানসচিত্র গঠন করতে পারি, সেটাই হলো মনশ্চিত্র বা প্রতিরূপ, যেটাকে ইমেজ বলা হচ্ছে। প্রতিরূপ ও প্রত্যক্ষ রূপের মতো বিশেষ কোনো বস্তু ধারণা নির্বিশেষ বস্তুর নয়, কেননা আমরা যেটা চোখে দেখছি সেটা আমরা চোখ বন্ধ করেই আমরা সেটা দেখতে পাচ্ছি। সুতরাং এটা কোনো একটা বস্তু ধারণা, এটা নির্বিশেষ বস্তুর ধারণা নয়। কিন্তু প্রত্যক্ষ অনুভবের মাধ্যমে অথবা কল্পনার মাধ্যমে ব্যক্তিগত বিশেষের ধারণা ছাড়াও আমাদের আর এক প্রকার সাধারণ ধারণা আছে, জেনারেল আইডিয়া রয়েছে, যা বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুর ধারণা নয়, যা এক সমগ্র শ্রেণীর ধারণা। এখানে তিনি সমগ্র শ্রেণীর ধারণার কথা বলছেন। এই শ্রেণী ধারণা হলো সাধারণ ধারণা বা প্রত্যয়, যেটা কনসেপ্ট বলা হচ্ছে। যখন বলা হচ্ছে সক্রেটিস হয় মরণশীল, তখন বিশেষ একজন ব্যক্তি সক্রেটিসের সম্বন্ধে চিন্তা করা হচ্ছে। কিন্তু যখন বলা হচ্ছে মানুষ হয় মরণশীল, তখন বিশেষ কোনো মানুষের পরিবর্তে সমস্ত মানুষ, এখানে সমগ্র জাতির কথা চিন্তা করা হচ্ছে। এই প্রকার সব শ্রেণীবাচক নাম, মানুষ, গাছ, বাড়ি, নদী, প্রাণী, ঘোড়া, সব বিশেষ বস্তু বা ব্যক্তির নাম নয়, তা হলো এক শ্রেণীর অন্তর্গত নির্বিশেষ সব সদস্যের সাধারণ নাম বা প্রত্যয়। এই প্রকার সাধারণ ধারণা বা প্রত্যয় গঠন করতে হলে বিভিন্ন শ্রেণীর সদস্যদের সাধারণ ধর্মকে গ্রহণ করে অসাধারণ ধর্মগুলোকে বাতিল করতে হবে। যেটা সাধারণ ধর্ম সেইটাকে আমরা গ্রহণ করব, এবং যেটা হচ্ছে অসাধারণ সেটাকে আমরা বাতিল করব। যেমন ঘোড়ার সাধারণ ধারণা বা প্রত্যয় গঠন করতে হলে বাদামি রঙটা আমাকে প্রথমে বাতিল করতে হবে, কেননা সাধারণভাবে সব ঘোড়ার রং বাদামি নয়। কিন্তু ঘোড়ার সাধারণ ধারণা বা প্রত্যয় গঠনের ক্ষেত্রে মেরুদণ্ডীর যে ধারণাটা, তা বাতিল করা যায় না। এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডী যে এটা, এই ঘোড়ার ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করব, সেটাকে আমরা কখনো বাতিল করতে পারছি না, কেননা সাধারণভাবে সব ঘোড়াই হচ্ছে মেরুদণ্ডী, সব ঘোড়ার মধ্যেই মেরুদণ্ড রয়েছে। কাজেই প্রত্যয় বা সামান্য ধারণা গঠন করতে হলে প্রত্যেক শ্রেণী সদস্যের সাধারণ বৈশিষ্ট্যকে গ্রহণ করে বিভেদক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যকে বাতিল করতে হবে। এই কাজের জন্য অভিজ্ঞতার পরিবর্তে মনন ক্রিয়া বা যুক্তি ক্রিয়ার প্রয়োজন হচ্ছে। এখানে একটা রিজনের দরকার হচ্ছে। সক্রেটিসের মতে প্রত্যয় গঠনও যা, শব্দের সংজ্ঞা নির্ধারণও তাই। অর্থাৎ যে যুক্তি প্রক্রিয়ার দ্বারা সামান্য ধারণা বা প্রত্যয় গঠন করা হয়, সেই একই প্রক্রিয়ার শব্দের সংজ্ঞা নির্ধারণ করা হচ্ছে। যেমন মানুষ শব্দটার সংজ্ঞা আমরা যখন বলছি, তখন সব মানুষের মধ্যে বর্তমান সাধারণ বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যগুলোকে সংজ্ঞার অন্তর্ভুক্ত করতে হচ্ছে। কোনো মানুষ জ্ঞানী, আবার কেউ অজ্ঞানী, কেউ আবার ফের কারো সাদা হচ্ছে, কারোর কালো রং হচ্ছে, কেউ লম্বা, কেউ বেঁটে, এইসব ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যকে মানুষ শব্দটার সংজ্ঞার অন্তর্ভুক্ত করা যাবে না। তবে বিভিন্ন মানুষের মধ্যে নানা বিষয়ে ভিন্নতা থাকলেও তাদের মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য রয়েছে। ওই দুটো বৈশিষ্ট্য হলো বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। এই যে কমন যেটা, আমরা সেইটা নেব। মানুষ মাত্রই কম বেশি বুদ্ধিমান এবং মানুষ মাত্রই জীব। কাজেই এই দুটো সাধারণ বৈশিষ্ট্যকে গ্রহণ করলে মানুষের সংজ্ঞায় বলা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সুতরাং বোঝা যাচ্ছে মানুষের প্রত্যয় গঠন করা, মানুষ শব্দের সংজ্ঞা নির্ধারণের মধ্যে কোনো প্রভেদ নেই। তাই এইটা নিলেই সুবিধা হচ্ছে, এই যে সাধারণ যে প্রত্যয়, এটা নিলেই আমাদের সুবিধে হচ্ছে। সক্রেটিসের মতে শব্দের সংজ্ঞা আসলে প্রত্যয়েরই শাব্দিক প্রকাশ। তিনি প্রত্যয়ের উপর তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এখন সংজ্ঞা প্রদানই যদি জ্ঞান হয়, তাহলে জ্ঞানের এই বিষয়গত মানদণ্ড স্বীকার করতে হচ্ছে। যে মানদণ্ডের সঙ্গে সঙ্গতি থাকলে জ্ঞান সত্য হয়, না হলে মিথ্যা হয়ে যাচ্ছে। জ্ঞানটা সত্য হবে, কমন হবে, আমরা সেই প্রত্যয়টা আমরা গঠন করব এবং শাব্দিক প্রকাশের মাধ্যমে সেটা গ্রহণ করব। এই রকম ক্ষেত্রে সফিস্টদের অভিমত সম্পন্ন জ্ঞানের সত্যতাকে আর ব্যক্তিকেন্দ্রিক বলা যাচ্ছে না, বিষয়কেন্দ্রিক বলতে হচ্ছে। জ্ঞানকে সংজ্ঞা নির্ভর রূপে গণ্য করে সক্রেটিস জ্ঞানের বিষয়গত সত্যতা তিনি প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ট্রুথ তিনি মেনে নিয়েছেন। ত্রিভুজ শব্দটার সংজ্ঞা নির্ধারণ করতে গেলে কোনো একটা বিশেষ ক্ষেত্রকে ত্রিভুজ বলা যাবে কি না তা বিশেষ ব্যক্তিবিশেষের খেয়াল খুশির উপর নির্ভরশীল হবে না, তা নির্ধারিত হবে সংজ্ঞাসম্মত বিশেষ এক মানদণ্ডের উপর। ক্ষেত্রটা সংজ্ঞাসম্মত মানদণ্ডের সঙ্গে সঙ্গতি সম্পন্ন হলে তবেই তাকে ত্রিভুজ বলে গণ্য করতে হবে।
সঙ্গতি সম্পন্ন না হলে ক্ষেত্রটাকে ত্রিভুজ বলা যাবে না। এইভাবে ন্যায়পরায়ণতার সঠিক প্রত্যয়টা যদি গঠন করা যায় অথবা ন্যায়পরায়ণতা শব্দটির সঠিক সংজ্ঞা নির্ধারণ করা যায়, তাহলে বিষয়গত মানদণ্ড রূপে যে ওই যে প্রত্যয় বা সংজ্ঞার পরিপ্রেক্ষিতে কোনো একটা কর্ম ন্যায়সঙ্গত অথবা ন্যায়সম্মত নয় তা নির্ধারণ করা হবে না। এই রকম ক্ষেত্রে সফিস্টদের অনুসরণ করে আর বলা যাবে না যা আমার কাছে ন্যায়সম্মত তো আমার কাছেই ন্যায়সম্মত, আমার কাঙ্ক্ষিত কর্মই আমার কাছে ন্যায়সঙ্গত। ন্যায়ের বিচারটা আর এখন পাত্রের পছন্দ অপছন্দ অনুসারে করা যাবে না, তাকে পাত্র নিরপেক্ষ প্রত্যয় অনুসারে সংজ্ঞা নির্ধারিত মানদণ্ড অনুসারে প্রত্যক্ষ করতে হবে। অর্থাৎ এমনভাবে জ্ঞানটা তৈরি হবে যেটা সকলের কাছে সার্বজনীন হবে, এটা ব্যক্তি বিশেষে কখনো হবে না। এটাই হলো সক্রেটিসের জ্ঞান তত্ত্বের সার কথা। জ্ঞানের বিষয়গত সত্যতা প্রতিষ্ঠা হলেই সক্রেটিসের জ্ঞান তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়। জ্ঞান হবে এমন, সেটা ব্যক্তিভেদে কখনো আলাদা হবে না, সেটা একদম দেশকাল নির্বিশেষে একই রকম হবে এবং সকলেই সেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। সক্রেটিসের মতে সংবেদন বা ইন্দ্রিয় অনুভব থেকে জ্ঞান স্বতন্ত্র। জ্ঞান যদি ইন্দ্রিয় অনুভবের সঙ্গে অভিন্ন হয় তাহলে জ্ঞানের সত্যতা ব্যক্তির খেয়াল খুশির উপর নির্ভর হবে। জ্ঞান হলো বিষয় জ্ঞান, বিষয়ের স্বরূপ সম্পর্কে জ্ঞান, অর্থাৎ ব্যক্তিমন নিরপেক্ষভাবে বিষয় যেভাবে আছে সেইভাবে বিষয় জ্ঞান। সক্রেটিসের মতে ব্যক্তিমন নিরপেক্ষভাবে জ্ঞানের এই বিষয় বিশিষ্ট কোনো বিষয় নয়, তা হলো নির্বিশেষ সামান্য ধারণা বা প্রত্যয়। জ্ঞান অর্থে প্রত্যয়ের জ্ঞান ছাড়া আর কিছু নয়। কাজেই প্রত্যয়ের অর্থ বিশ্লেষণ বা শ্রেণীবাচক শব্দের সংজ্ঞা নির্ধারণই হলো দর্শন এবং দার্শনিকদের প্রধান কাজ। কাজেই ন্যায়পরায়ণতা কী, বিচক্ষণতা কী, মিতাচার কী, এই জাতীয় প্রশ্নের মাধ্যমে সক্রেটিস যা জানতে চান তা ওই সব ভিন্ন ভিন্ন বিষয়ের সঠিক প্রত্যয়গুলোর কী হবে, অর্থাৎ ট্রু কনসেপ্ট সেটা কী হবে, তাদের সংজ্ঞা অনুযায়ী বৈশিষ্ট্যগুলো কী হবে। সক্রেটিস মনে করছেন যে জগতের সব কিছু পরিবর্তিত হলেও প্রত্যয়গুলো অপরিবর্তিত থাকে এবং প্রত্যয় গঠন এবং সংজ্ঞা নিরূপণ অভিন্ন হওয়ায় সংজ্ঞাসূচক বৈশিষ্ট্যেরও কোনো পরিবর্তন হয় না। ব্যক্তি মানুষের জন্ম হয় আবার মৃত্যু হয়, কিন্তু মানুষের সামান্য ধারণাটার মানুষের যে প্রত্যয়ের কোনো পরিবর্তন হয় না, তেমনি আবার বিচারশীল জীব মানুষের এই সংজ্ঞাসূচক ধর্মেরও কোনো পরিবর্তন হয় না। এই জগৎ থেকে যদি কোনো দিন মানুষের অস্তিত্ব বিলুপ্ত হয় তাহলে মানুষের যে প্রত্যয় অথবা মানুষের যে লক্ষণসূচক ধর্ম তা কখনো পরিবর্তন হবে না। প্রত্যয় বা সংজ্ঞা তাই ব্যক্তি মনের উপর নির্ভরশীল নয়, তাদের বিষয়গত একটা দিক আছে, অর্থাৎ অবজেক্টিভ রেফারেন্স রয়েছে। জ্ঞানকে জ্ঞানের সত্যতাকে প্রত্যয় নির্ভর রূপে গণ্য করে সক্রেটিস প্রকৃতপক্ষে জ্ঞানের বিষয়গত সত্যতাকে, অর্থাৎ তিনি অবজেক্টিভ ট্রুথ সেইটাকেই তিনি বলেছেন এবং তিনি বিষয়গত সত্যতাকে তিনি প্রতিপাদন করেছেন এবং এটাই সক্রেটিসের জ্ঞান তত্ত্বের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বিষয়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।